আসসালামু আলাইকুম। জানি আজকে বেশ কয়েকটা দলের সমর্থকরা প্রথমেই বকাবকি শুরু হবে। তারপরও কিছু করার নেই, একটু লাড়াচাড়া আসলে দিতেই হবে। যারা রিসেন্টলি যে ঘটনা ঘটছে হাসনাত আবদুল্লাহ এবং ক্যান্টনমেন্টের বিষয় নিয়ে, সর্বপ্রথমে যদি আমরা আসিফ মাহমুদের বিষয়কে উক্তি করে যদি আমরা বলি, সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে, প্রথমেই সেনা প্রধানকে নিয়ে একটু কথা বলছি। সেনা প্রধান নাকি তৎকালীন সময়ে 5ই আগস্টের পরে বলছিল যে ইউনুস সাহেব কেন, আপনারা কি অন্য কাউকে পান না? বলতে ইউনুস সাহেব যদি থাকে তাহলে ইউনুস সাহেবকে এদিক সেদিক করার ক্ষমতা তার নেই, বা তার কারণেই এদেশের ভিতরে একটা লোম টাচ করার মতো ইউনুস সাহেবের ক্ষমতা নেই, যার কারণে ইউনুস সাহেবকে পছন্দ হয়নি। তারপরে তিনি আবার কি বলছেন যে এদেশের 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক, এই আওয়ামী লীগের সমর্থকরা তো ইউনুস সাহেবকে দেখতে পারে না, তো ইউনুস সাহেবকে কেন আপনাদের পছন্দ? শেষ পর্যন্ত যখন ছাত্রদের সাথে না পেরে জোরাজুরি করে শেষ পর্যন্ত বলছে কি, আপনাদের সিদ্ধান্ত আমি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। বুঝতে পারছেন যে একটা দেশের সেনা প্রধান যখন একটা দেশের এই ফেসিস্টরা পালিয়ে গেছে, তখনও ওই ফেসিস্টদের ব্যাপারে বলছে যে 30% মানুষ বা 40% মানুষ ইউনুসকে পছন্দ করে না, কেন ইউনুসকে আনবে, ওই তাদের কথাতেই কথা বলছে। আর রিসেন্টলি যে ঘটনাটা হাসনাত আবদুল্লার সাথে ঘটছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট থেকে কার প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে কোথায় থেকে কি গড়াচ্ছে, 60টা সিটের বিনিময়ে সমঝোতা, বিএনপির সাথে সমঝোতা করে। ওইটা ওই যে পিনাকি দাদা আরো অনেক আগেই বলছিল যে 60টা সিটের বিনিময়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়ে বিএনপিকে ক্ষমতায় রাখা হবে, চুক্তি 10 বছর। এই হচ্ছে নমুনা। আচ্ছা যাই হোক, এরপরে আসি আমাদের যে মির্জা কাকু, উবায়দুল কাদেরের কফি পার্সন, যেটা আমাদের মির্জা ফখরুল সাহেব, তিনি বলছেন কি, এখন যখন এই মুহূর্তে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্ন উঠছে, যে অনেকেই যখন দেশের বেশিরভাগ মানুষ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে, তখন তিনি এসে বলছে কি, দেখেন, তিনি বলছেন যে দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা দরকার। অথচ যেখানে এই নির্বাচন করার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, সবাই বলছে ফেসিবাদ না হলে পুনরায় ফিরে আসলে যেরকম এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থা হয়েছিল, ঠিক কিভাবে আবারও একই অবস্থা হবে দেশের বিরোধী দলের যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিল তাদের। তখন মির্জা ফখরুল সাহেব বলছেন যে দ্রুত নির্বাচনের মাধ্যমে এটা সমাধান হবে, নির্বাচন হয়ে গেলেই সমাধান হয়ে যাবে। আর এদিকে দিন আপনারা এই পুনর্বাসন করবেন, এটা কোন দিকে যাবে? তো এটাও আসলে কোন জায়গা থেকে আসছে এটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন। জানি কিছু বকাবকি হবে, কারণ প্রত্যেকে দলের সমর্থকরা যারা আপনারা হয়তো বা দেখবেন। তারপর আসি এই যে আমাদের আরেক মুরব্বী কাকু রুহুল কবির রেজভী, তিনি আরো সুন্দর করে কথা বলছেন। এই কাকু আবার একটু আগবাড়ায় বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই কথা আমরা বলতে পারবো না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এখন এই দেশের মানুষ, এই যে এতগুলো মানুষ আছে, এরা কি জনগণের বাইরে? এরা কি দেশের জনগণ না? এখন মূলত একদিকে রুহুল কবির রেজভী এই নিজের গায়ের শাল পোড়ায়, বইয়ের শাড়ি পোড়ায়, আবার দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় কেমনে, যে আওয়ামী লীগকে জিয়ে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করে, এভাবে কিন্তু দিল্লির এজেন্ডা তারাই বাস্তবায়ন করতে চায়। তো এই হচ্ছে তাদের ফিরিস্তি। এখন যদি দেখি দেশের ভিতরে আর এক যে হারামজাদা আছে, যে মনে করেন ফেসিবাদের অন্যতম দোসর, ফেসিবাদকে যে নির্বাচনে বৈধতা দিয়েছে সবসময়, এই এই যে এরশাদ কাকুর ভাই জিএম কাদের, এই কাকু আবার কি বলছে দেখেন। এ কাকু বলছে দিল্লির বাইরে আমরা একটা কথা বলতে পারবো না, দিল্লি যারা বসে রয়েছে ওর বাপ ওইগুলা। এখন আবার বলছে কি, এই যে যখন হাসনাতার কথা যখন উঠছে, ক্যান্টনমেন্টের কথা যখন উঠছে, তখন জিএম কাদের বলছে কি, আওয়ামী লীগ একটা গাড়ির মতো, এখন গাড়ির ভেতরে ইঞ্জিন নষ্ট হতে পারে, তা বলে তো পুরো গাড়ি নষ্ট না, তাই বলে কি গাড়িকে বাদ দিয়ে দিবেন? এখন তার কথা মতে যে শেখ হাসিনা বা শেখ হাসিনার যে কয়েকজন সাথে জড়িত, এরা খারাপ হতে পারে, কিন্তু পুরো আওয়ামী লীগ তো খারাপ না। এখন ইঞ্জিন যদি খারাপ হয়, যদি এই গাড়ি যদি চলতে থাকে, তাহলে নিশ্চিতভাবে তো অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির ভেতরে যা মরবে এর চাইতে বেশি সামনে যেগুলো থাকবে ওগুলো মরবে। বুঝতে পারছেন যে এই যে চাটুকার, এই চাটুকারের কথা কোন দিক থেকে আয়? দিল্লির বাইরে একটা কথা বলতে পারবে না। তো যারা দিল্লির রাজনীতি করবে,
তারা তো এদেশের ভিতরে রাজনীতি করার কোনো সুযোগ নেই। দিল্লির দাসত্ব এখানে আর চলবে না। তো এই চাটুকারকে আগে, আওয়ামী লীগের আগে এই চাটুকারদেরকে নিষিদ্ধ করা দরকার। তো এখান থেকে আরেকটা 80% সিট, দু একটা সিট পাওয়ার জন্য বেদম লাভ। এই যে রাশেদ খান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, এই রাশেদ খানে আবার কইছে কি যে হাসনাত তোমাদেরকে কেন ক্যান্টনমেন্টে ডাকবে, তোমরাই কেন গেলা এখানে, আমাদেরকে তো কই ডাকে না। তাহলে এখানে মূল কি হয়েছে? ভাগ বাটোয়ারার যখন গিয়ে কোনো কিছু মিলছে না, তখন তুমি এই কথাগুলো বলছো। 11 তারিখ কেন কথা বলো না? 11 তারিখ 12 তারিখে একটা পোস্ট হাসনাত আবদুল্লাহর ছিল, সেটা হয়তো বা ভাইরাল হয় নাই। এখন এর পোস্টটা ভাইরাল হয়েছে, যার কারণে আলোচনার মাধ্যমে আসছে। এগুলো হয়তো বা দেখে না এই কানাগুলা। এখন এই যে কথাগুলো বড় বড় কথা বলে, এগুলো মূলত যে বিএনপির কাছ থেকে একটা দুইটা সিট পাওয়ার আসার জন্য। এগুলো যদি নির্বাচনে দাঁড়ায় তো নিশ্চিতভাবে জামানত হারাবে। একেবারে লিখে রাখেন, যদি একা ভাবে দলগতভাবে, শুধু দলগতভাবে দাঁড়ায়, তাহলে জামানত হারাবে, নিশ্চিত জামানত হারাবে। তো এগুলো বলছে যে হাসনাত সাজিদ এরা নাকি ভাগ বাটোয়ারা করতে গিয়ে সেটা বনে বনা হয় নাই, তার কারণে এখন এই কথাগুলো তুলছে। কত কত বড় লেভেলের চাটুকার, কত বড় লেভেলের এই ধান্দাবাজ এগুলা। আচ্ছা যাই হোক, এখান থেকে এখন সাংবাদিকদের ভেতরে মাত্র একজনকে টানমো। এটা হচ্ছে আমাদের পরিচিত সাংবাদিক মাসুদ কামাল, যার কথাই হচ্ছে যে ক্ষমতায় থাকবে এটারে মনে করেন বেকায়দা ফেলানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য যা আছে। আমরা দেখছি যে 5 আগস্টের আগে সুন্দর সুন্দর কথা বলতেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, যেই খালি 5 আগস্ট পরিবর্তন হয়েছে, এখন তো বিহত দরকার, তখনই তিনি ভুল পাল্টে ফেললেন। এখন বলছেন কি ইউনূস সাহেবের কি ক্ষমতা আছে, ইউনূস সাহেবের কি বাপের ক্ষমতা আছে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ? এখন ইউনূস সাহেবের ক্ষমতা নাই, এদেশের মানুষের ক্ষমতা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। এখন আওয়ামী লীগকে মাথার ভেতরে নিয়ে ঘুরাইবে এই মাসুদ কামাল। এরকম লেভেলে আর কয়েকটা আছে, কিন্তু এই মাসুদ কামালরা দেশের ভেতরে যখন গণমাধ্যমগুলোর ভিতরে যখন কথা বলে, এগুলো আন্তর্জাতিকভাবে প্রভাব পড়ে ফেসিবাদের পক্ষে। একবার স্পষ্টভাবে আপনারা যতগুলো ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও এই ফেসিবাদের পক্ষে, এই মাসুদ কামালের ভিডিও। ওই পিনাকি কাকা কইছেন না যে এটা কেমন ধরনের, এখন স্ল্যাং ইউজটা আসলে ইউজ করতে চাই না, কেমন ধরনের এটা যাওরা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে এদের কাজ। এরা মূলত দিল্লির এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে যাচ্ছে, করার জন্য চেষ্টা করছে। তো এদেশের ভিতরে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হবে না। এদেশের মানুষ রক্ত দিয়ে হলেও একবার প্রতিহত করেছে, আবার করবে। কারণ না হলে এদেশের ভেতরে যতবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, ততবারই দেশপ্রেমিক মারা গেছে। সর্বপ্রথম আমরা দেখলাম যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, শেখ হাসিনাকে যখন দেশের ভিতরে ফিরিয়ে এনেছে, দয়া দেখিয়ে ফিরে আনছে বিএনপির প্রয়াত যে এই প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, নিজের জীবন দিয়ে এটার খেসারত দিতে হয়েছে। এরপরে জামাতে যখন 1996 সালে এটার জন্য এই আওয়ামী লীগকে এই পুনর্বাসন বা সামনে আনার চেষ্টা করছে। এরপরে এই জামাতের প্রায় 11 জন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যখনই যে দিল্লির এজেন্ডাকে, দিল্লির এই প্রোডাক্টকে যখন প্রমোট করেছে, তখনই তাদের জান দিয়ে এটার কাফারা তারা দিতে হয়েছে। আর কোনো এদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হবে না। এদেশ শুধু বাংলাদেশের রাজনীতি চলবে, দিল্লির দাসত্ব এদেশে মেনে নেওয়া হবে না। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।